আমি যেমন বলেছি আমরা we are very aware about our new cultural approach এবং আমাদের সমাজের সেন্সিটিভ সেটার ব্যাপারে আমরা অ্যাওয়ার। সে কারণে আমরা এই ঘোষণা দেওয়ার সময় এটা বলবো যে যারা অনেকে আছেন ধর্মীয় কারণে তাদের চেহারা দেখাতে চান, যেমন আমার বাবাই ধর্মীয় কারণে ছবি তুলতে হয়, তারা তাদের উদ্দেশ্যে বক্তব্য থাকবে যে আপনি রেকর্ড করে ভিডিওতে পাঠান আপনার অ্যাকাউন্টটা, কিন্তু উল্লেখ করে দেন যে আপনি আপনার ছবি প্রচার করতে চান। তখন আমরা ওই যারা এটা লিখবেন তাদের ভিডিওটা আমরা ব্যবহার করবো, শুধু অডিওটা আমরা আর্কাইভ করবো এবং অডিওটা ওই যে ইনস্টলেশন এক্সিবিশন হবে সেখানে অডিওগুলো থাকবে। এবার আসি হচ্ছে আমি 3 নম্বর বাদ দিচ্ছি ট্যালেন্ট হান্ট কর্মসূচি। এটা শিল্পকলার আগে একটা ছিল, তবে এটা আমরা এবার এটাকে ওয়াইড করতে চাই। আমার এই বিষয়ে আমাদের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, তার সঙ্গে কথা হয়েছে। আমরা শিগগিরই 2 মন্ত্রণালয়ের নিয়ে কাজ করবো। আমরা চাই একটা বড় রকমের ট্যালেন্ট হান্ট করতে এবং এটা বিটিভি এবং কোনো একটা বেসরকারি চ্যানেলকে আমরা সাথে নিতে চাই, যাতে আমরা 2 রকমের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এবং এখানে সাবজেক্টের ক্ষেত্রে আমরা অনেক মানে আরো ওপেন হবো। যেমন র্যাপ হ্যাজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট টুল এখনকার সময়ের তরুণদের জন্য এবং তাদের এক্সপ্রেশন, তারা যে কথাটা বলতে চায়, এটার জন্য র্যাপ একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। এবং আপনারা এই আন্দোলনে দেখেছেন যে র্যাপের ভূমিকা। ফলে আমরা এই ট্যালেন্ট হান্ট ট্র্যাডিশনাল যে সাবজেক্টগুলো আছে যেটা আমরা দেখে আসছি, নতুন করে দেখেছি যারা সুপার পপুলার, এছাড়া আরো অনেক অনুষ্ঠান দেখেছি, সেগুলোর পাশাপাশি আমরা এই নতুন অনেকগুলো বিষয় র্যাপ যুক্ত। র্যাপ হচ্ছে র্যাপকে আমি বলি নতুন যেটা বলে যে কি বলবে এই যে ভীষণ তর্ক করা বাহাস, সো আমাদের ফোক বাহাসের মডার্ন সংস্করণ হতে পারে। আর এমনকি আমরা স্ট্যান্ড আপ কমেডি এখানে ইনক্লুড করতে পারি, অর্থাৎ ট্র্যাডিশনাল সাবজেক্টের বাইরেও আরো মডার্ন আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি এই ট্যালেন্ট হান্ট কর্মসূচিটা আপনাদের সবার মনে আছে, একসময় যখন নতুনগুলি হতো প্রত্যেকটা বাসায় মা বাবারা আগামী বছর বাচ্চাকে ট্রেনা করছে, আগামী বছর তার বাচ্চাকে মোবাইল দিতে পারে। আমরা এই উন্মাদনাটা সারা দেশে ছড়িয়ে পড়তে চাই। কারণ আপনি দেখেন শিশু কিশোর জন্য কিছু নাই, এমনকি তরুণদের জন্য কিছু নাই। এখন আমরা বারবার বলি তরুণরা বিপদে যাচ্ছে, বিপদে যাবে না তারা করবে নাকি, তাদের জন্য আমরা কোনো কাজ দেবো। সো এই কারণে আমরা এই ট্যালেন্ট হান্টটা শিশু কিশোরের বাইরেও তরুণদের পর্যন্ত রাখছি, অর্থাৎ আমাদের এজ গ্রুপটা একটু বড় করতে থাকবে। 5 নম্বর গবেষণা ভিত্তিক বাংলা একাডেমি, যেটা আপনারা জানেন ইতিমধ্যে বিজ্ঞাপন গেছে। আর প্রতিশ্রুতিশীল নতুন লেখক প্রকল্প, এটা অনেকে আছে দেখবেন ফেসবুকে দুর্দান্ত লিখে, হয়তো বই প্রকাশের কথা ভাবি। এই যে তাদের যে ক্রিয়েটিভ এনার্জি, এইটাকে যেন আমরা আমাদের কি বলে আমাদের মেইন স্ট্রিমে চ্যানেলাইজ করতে পারি, সেটার কাজটা কিন্তু করবে এই প্রতিশ্রুতিশীল নতুন লেখক প্রকল্প। এবং এই প্রকল্পে একটা ওয়ার্কশপ হবে, তারা একটা ভাতা পাবে এবং তারপরে একটা বইও বের হবে, অর্থাৎ যারা পার্টিসিপেট করবে তাদের প্রত্যেকেরই বই পাবলিশ হবে। জাতীয় জাদু, এটা আপনারা সাংবাদিক ভাইয়ের আশেপাশে বেশি জানেন। আমাদের দেশে দুইটা, আগে 3টা হতো, এখন 2টা উৎসব হয় ফিল্ম ফেস্টিভ্যাল, একটা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আর একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। কিন্তু বিদেশ থেকে যখনই আমার যে কোনো বন্ধু বান্ধব এসেছি, যে কোনো দেশ থেকে এসে প্রথম বলে যে হোয়াট কাইন্ড অফ প্রজেকশন ইজ দিস। কারণ আমাদের প্রজেক্টরটা হচ্ছে সিম্পল মাল্টিমিডিয়া প্রজেক্টর, যেটা পৃথিবীর কোথাও ফিল্ম ফেস্টিভ্যালে এই প্রজেক্টর ব্যবহার করা হয়। আমরা সিনেমা হল স্ট্যান্ডার্ড যে প্রজেকশন সিস্টেম সেটা এখানে স্থাপন করতে চাই। এবং এটার ফলে যেটা হবে, আমাদের ফেস্টিভ্যালগুলো ভালো প্রজেকশন সিস্টেম হবে, পাশাপাশি এটা যেন একটা সেলফ সাস্টেনিং প্রজেক্ট হয়। সারা বছর কি করে শো করা যায়, সেখানে আপনি দেখেন এখন পৃথিবীর বিভিন্ন দেশে আর্ট হাউসকে নিয়েও কিন্তু প্রাইম মিনিস্ট্রি মুভি দেখায় মাঝে মধ্যে, যাতে সে সার্ভাইভ করতে পারে। সে 20টা আর্ট হাউস দেখাচ্ছে, 3টা হয়তো মেইন স্ট্রিম থেকে নিয়ে দেখাচ্ছে, তার সার্ভাইভালের প্রশ্ন যাতে তার আয়টা হয়। এটার পদ্ধতিটা কি হবে সেটা আমরা একটা কমিটি করে সেটা নিয়ে দেখবো, কিন্তু এটাকে আমরা সারা বছর ব্যাপী প্রদর্শনের ব্যবস্থা করতে চাই। মানে জাতীয় জাদুঘরে আপনি সারা বছর সিনেমা দেখতে যেতে পারেন, এই ব্যবস্থাটা হবে। আপনারা জানেন যে দিস ইজ দ্য এজ অফ ওটিটি, এবং ইয়াং ছেলে মেয়েরা তারা প্রত্যেকেই ওটিটির জন্য শো তৈরি করতে চাচ্ছে। শো মানে যেটাকে আমরা সিরিজ।
আমরা ইতিমধ্যে কথা বলছি, অনেক দিকে আমরা এগিয়েছি, কিন্তু আমরা এখনই নামটা বলছি না। ইন্টারন্যাশনালি রিনাউন্ড এবং যারা জানে যে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে কী করে শো বানানো হয়, আমেরিকাতে কী ধরনের পদ্ধতি ফলো করে, কোরিয়াতে কী ধরনের পদ্ধতি ফলো করে, আবার কোন পদ্ধতিগুলো সব জায়গাতেই ফলো করা হয়, এই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের বাংলাদেশে যারা প্রতিশ্রুতিশীল কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ছেলে মেয়ে, এদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ আয়োজন করা হবে এবং এটাও আমাদের প্রায়োরিটি প্রজেক্টের মধ্যে আছে। এটা এই বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা করবো। সো এটা হচ্ছে দ্যাটস দ্য ডিটেইল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন। একটা ভাবমূর্তিতে তুলে ধরেছিল, যেটা আসলে তারা এক ধরনের ডিভাইডেড অ্যান্ড রুল করার জন্য একটা টুলস হিসেবে ইউজ করেছিল তাদেরকে। রবীন্দ্রনাথ, আমরা যেমন নজরুলকে ভালোবাসি, রবীন্দ্রনাথকেও ভালোবাসি। শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবের তার যে ভূমিকা মুক্তিযুদ্ধের, সেই ভূমিকাটা আমরা স্বীকার করি, কিন্তু তাকে তাকে হিরো বানাতে যে বাকি যে আমাদের যে ফাউন্ডিং ফাদার্স যেটাকে বলা হয়, তাদেরকে যে অস্বীকার করা হয়েছে, এটাকে আমরা ভেঙে দিতে চাই, দিয়ে যার যেটুকু অবদান, সেই অবদানের জায়গায় তাকে রাখতে চাই। এটার নামই হচ্ছে দেবতা থেকে মানুষের কাতারে নামিয়ে আনা। 16 বছরে যেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে, সেভাবে নজরুল জয়ন্তী পালন করা হয়নি। এবং আমাদের পাঠ্যপুস্তকগুলো থেকে নজরুলের রচনাকে কমিয়ে দেওয়া হয়েছে। কোন ক্লাসে আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু ক্লাস 10 পর্যন্ত অনেক বই থেকে নজরুলের রচনা সরিয়ে ফেলা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্ট থেকে নজরুলের, আমি এই মুহূর্তে একটা স্পেসিফিক করে বলতে পারছি না, কিন্তু আমি আমার ইনস্টিটিউটের দরকার হলে আরেকবার বসবো। একদম মানে আমাদের একটা ধারণা সবসময় দেখি একজনকে করতে গিয়ে আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে এখন কি রবীন্দ্রনাথকে আবার মানে অমানুষ করে ফেলা হয়েছে? মোটেও সেটা আমি বলছি না। আমি বলছি তাকে যে মানে বড় করতে যে তাকে যে দেবত্ব দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা নজরুলকে যেমন ভালোবাসি, আমরা নজরুলকে যেমন ধারণ করি, রবীন্দ্রনাথকেও তেমন ধারণ করি। আমি সেই লেভেলটাই আমরা আনতে চাই। মানুষকে পূজনীয় করা হয়। আমরা দেখেছি যে শেখ মুজিবকে কিভাবে, শেখ মুজিবের মূর্তি বানিয়ে কিভাবে শেখ মুজিবকে দেবতা বানানো হয়েছে। দেবতা শব্দটাই আমি ব্যবহার করবো। আমার একটা প্রশ্ন ছিল, কীর্তন করেছে, হামলা করেছে, সবই। এই অর্থে নজরুল হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কবি। এই জন্য আমি বলছি, আমি সেটাও বলছি না, রবীন্দ্রনাথকে মিসইউজ করা হয়েছে, আমি সেটা এই চুক্তির ভেতরে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল রবীন্দ্রনাথের নাটকের উৎসব করার জন্য। এখানেও করা হয়েছে, ভারতেও করা হয়েছে, কলকাতায় করা হয়েছে, বাংলাদেশে করা হয়েছে। উনি যেটা বলছে সেটা সেইভাবে নজরুল প্রমোটেড না। স্টেট নেভার প্রমোটেড নজরুল লাইক দ্য স্টেট প্রমোটেড রবীন্দ্রনাথ ঠাকুর। তার কারণ ছিল খুব পরিষ্কার ভাবে, একেবারে আপনি যদি বাঙালি জাতীয়তাবাদের ইতিহাসের দিকে তাকান, তাহলে দেখবেন দুইটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে। একটা হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি, আর একটা হচ্ছে 62 সালে, যখন 62 বা 64 সালে যখন রবীন্দ্র শতবার্ষিকী পালন করা হচ্ছে। 61 সাল, সেই রবীন্দ্র শতবার্ষিকী পালন করা কেন্দ্র করে নিয়ে, এই আমাদের ছায়ানট থেকে নিয়ে রবীন্দ্রনাথ আমাদের কাছে এমন একটা কালচারাল আইকন তৈরি হয়ে গেছে যে আমাদের জাতীয়তাবাদের ভিত্তিভূমি দুই জায়গায়। কিন্তু আমরা ভুলে গেছিলাম এবং রাষ্ট্র ভুলে গেছিল যে রবীন্দ্রনাথ কিন্তু জাতীয়তাবাদকে অস্বীকার করেছেন। তার একটা বই আছে, গ্রন্থ আছে, ন্যাশনালিজম, এবং তিনি সারা পৃথিবীতে বলেছেন জাতীয়তাবাদ কোনো বিষয় না। কিন্তু আমাদের জাতীয়তাবাদের ইতিহাসে এই দুইটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য কথাটা এসছে। যেমন আমাদের বিভাগে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলের নাটক পড়ানো হয় না, বা নাটক নাই, কিন্তু রবীন্দ্রনাথের নাটক আছে। এই জায়গাটা থেকেই খালি কথাটা বলা হচ্ছে যে আমরা যদি রিভিশন করতে পারি, কাউকে এককভাবে প্রমিনেন্ট না করে সবাইকে নিয়ে যদি বাংলাদেশ করতে পারি, ঘটনাটা এখানে। এর আগে অনেক কিছু হয়েছে আমরা জানি, এবং এই প্রসঙ্গে একটু এই আলোচনাগুলো চলছে। আমরা ওই জিনিস আর পুনরাবৃত্তি করতে চাই না, আমরা বলতে চাই। আসলে আপনার কিছু বলা আছে? 24-এর অভ্যুত্থানে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। স্বাধীনতার আসল চেতনাটা কী ছিল? স্বাধীনতার আসল চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গড়ব এবং দেশটার মালিক সবাই হবে, রাইট?
দুঃখজনকভাবে হলো সত্য যে এটা ঘটে নাই বলেই 24টা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। এবং আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন 24 কেবলমাত্র একটা সরকার বদল ছিল না। আপনি জাস্ট তাকান একটু পেছনে ফিরে, যে মানুষগুলো প্রাণ হারিয়েছে তাদের দিকে তাকান, এবং এবং আমি তো মনে করি সারা বাংলাদেশ এই আন্দোলনের সময় মানে কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে, এবং সবাই একই সঙ্গে আশঙ্কায় ছিল কে কখন মারা যায়। ফলে এটা একটা বড় বিপ্লব। এবং এই বিপ্লবটা কেন হয়েছে? কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের মানুষ গত 16 বছর বিশ্বাস করেছে তারা স্বাধীন না। স্বাধীন দেশের কোনো, আপনি কি কখনো শুনেছেন একটা পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন ইন্ডিয়া থেকে এসে বলছে আমি মোদিজিকে বলেছি আমাদেরকে যেন আবার ক্ষমতায় আনে? দিস ইজ সার্কাস, টোটাল সার্কাস। সো স্বাধীনতার চেতনা যেন 24-এ কী বলে নবায়ন করার জন্য 24 ঘটেছে। এবং আমি বিশ্বাস করি ভিন্ন মত প্রকাশের যে স্বাধীনতা সেটাই 24-এরই একটা অঙ্গীকার, এবং সেটা ডেফিনেটলি বাস্তবায়ন করা হবে। এখন ভিন্নমত প্রকাশের নামে এখানে একটু আমি বলে রাখি, নাহলে আবার ভুল ব্যাখ্যা হবে। হিটলার ধরেন পতন হয়েছে, এবং হিটলার এরকম ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এরকম অত্যাচার করেছে মানুষকে, তারপরে তার পতন হয়েছে, এবং তার যখন বিচার চলছে 6 মাসের মাথায় 1 বছরের মাথায় হিটলার কোনো অনুশোচনা করে নাই। কিন্তু হিটলারের পক্ষের লোক এসে বলছে আমাকে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা হিসাবে আমাকে এটা বলতে দিতে হবে যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের লাইভে, আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, যে হত্যা করার কথা বলা হয়েছে। সো এটাকে কি আপনি মত প্রকাশের স্বাধীনতা বলবেন? নিশ্চয়ই না। সো আমার মনে হয় মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে ওইটা, ইউ ক্যান ক্রিটিসাইজ এনিওয়ান, কিন্তু যে খুনি তার বিচারকে আপনি যদি বিঘ্ন ঘটানোর জন্য কিছু বলতে চান, এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলবো কিনা আমি জানি না। মানবিক ভাই, 1971 সালের আমরা এখন 2024 সালের আন্দোলনের একটা